দর্শক, ইস্পাহানি মির্জাপুর চেয়ার মুক্তবাকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেবো আজকের শিরোনামগুলো। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমুদ্দিন। আজকে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে যেমন শেখ হাসিনার ব্যাপারে রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলে আবেদন রয়েছে, সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব জুনায়েদ সাকি, তিনি প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আছেন ডক্টর জাহিদুর রহমান, তিনি সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এবং আছেন ডক্টর শাখাত হোসেন সায়ন্ত, তিনি সাধারণ সম্পাদক জি9। আপনাদের সবাইকে স্বাগত এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে যে রেড অ্যালার্ট জারি করা হচ্ছে সে ব্যাপারে একটা প্রতিবেদন দেখে নেব। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেদিন জানান, জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হবে। মঙ্গলবার এ নিয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেয় প্রসিকিউশন। শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে আইজিপিকে চিঠি দেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। এদিকে 20 জুলাই যাত্রাবাড়িতে এক পুলিশ কর্মকর্তার ছেলের পায়ে গুলি করার ঘটনায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি জাকির সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। সেই ছেলেটিকে কাছে থেকে যে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করে এবং পরবর্তীতে তার লাশকেও আবার নানানভাবে বিকৃত করে, সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন। সে এখন পলাতক আছে। এই জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরও 3 জন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে, যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছেন। অন্যদিকে 2011 সালে র্যাবের গুলিতে পা হারানো লিমন ট্রাইব্যুনালে একটি লিখিত অভিযোগ করেছেন, যেখানে র্যাবকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিলুপ্তির আবেদন করেছেন তিনি। আইনের ঊর্ধ্বে কেউ না, যত বড় বাহিনী হোক না কেন, প্রত্যেকটা বাহিনী অপরাধ করলে অপরাধের শাস্তি পেতে হয়। তাই আমার মামলাটার ন্যায় বিচার করে দ্রুত বিচার প্রতিষ্ঠিত করতে পারলে বাংলাদেশে একটা নজির স্থাপন হবে। গণহত্যার বিষয়ে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানকে একদিনের জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। শুরুতেই জনাব সাকি, আপনার কাছে আসতে চাই। বিচারের প্রক্রিয়া নিয়ে একটা পর্যায়ে হয়তো এগুলো, কিন্তু সব মিলিয়ে বিচার বা আহতদের ব্যাপারে উদ্যোগ যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে, এবং সামনে যে বিষয়গুলো আসছে বিশেষ করে নির্বাচন, সে ব্যাপারেও আপনার ভাবনা কি, সেগুলো শুনতে চাই। না, ধন্যবাদ। আমি আমার দুই বিখ্যাত টকার সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা আসলে একভাবে পলাতক কিংবা দেশের বাইরে চলে গেছেন, তাদেরকে গ্রেফতার করার জন্য রেড অ্যালার্ট কিংবা ইন্টারপোলের সহায়তা নেওয়া, এগুলো একটা আন্তর্জাতিক একটা ব্যবস্থা। এই ব্যবস্থা খুব যে কার্যকরী হয় এরকমটা নজির বেশি নাই, কিন্তু তবু এগুলো হচ্ছে অ্যাভেলেবল। যে সমস্ত মেজর আমরা নিতে পারি, ব্যবস্থা নিতে পারি, সেগুলো এক একটা ধাপ অতিক্রম করা হচ্ছে। কেউ পালিয়ে থাকলেও তো তার বিচার অনুপস্থিতিও হতে পারে, সুতরাং বিচারটা তো আমাদের করতে হবে, আমাদের ন্যায় বিচার পেতে হবে। তবে আমরা যেটা চাই, যেটা ধরুন আর্জেন্টিনার উদাহরণ আমরা দিতে পারি, যে ওখানেও 70 দশকের শেষে একটা এরকম খুবই স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসন ছিল এবং অনেক গণহত্যা হয়েছে, হাজার হাজার গণহত্যার প্রমাণ আছে। তো সেখানে প্রায় 8,500-এর মতো হত্যার যে অভিযোগ, সেটা কিন্তু পরবর্তীতে যে সরকার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় এসছে, তারা একটা আন্তর্জাতিক মানের বিচারের ব্যবস্থা করেছিল, যেটা দেশের ভেতরে এবং বাইরেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। যার ফলে ওই যে পলিটিক্যাল মোটিভেটেড হয়ে কাউকে ইয়ে করা হচ্ছে,
তারপর নিজেরা ভিকটিমহুড ওটা অ্যাপ্লাই করা হচ্ছে যে আচ্ছা আমি ভিকটিম, দেখো আমাকে কত হয়রানি করা হচ্ছে, আমাকে রাজনৈতিকভাবে ইয়ে করা হচ্ছে। এই জায়গাটা যাতে কোনোভাবে না থাকে। হ্যাঁ, মানে যারা করছেন তারা যে কী চেষ্টা করতে পারেন তা আমরা ধারণা করি, কিন্তু আমাদের দিক থেকে দেশে এবং বিদেশে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার হওয়া দরকার। সেখানে কিছু কিছু প্রশ্ন কিন্তু শুরুতেই উঠছে। যেভাবে পুলিশ কেসগুলো হচ্ছে, মনে হচ্ছে যে আমরা পুরনো আমলেই আছি। একজনের বিরুদ্ধে মামলা হচ্ছে, তারপর 250-300 অজ্ঞাতনামা, ঢালাও মামলা নিয়ে আজকে আইন উপদেষ্টা মামলা আছে, এক ধরনের ক্ষোভ। তারপরে কোথাকার লোক কোথায় যে মামলায়, মানে প্রায় অবিশ্বাস্য যে অমুক ব্যক্তি যাত্রাবাড়ির ইয়ার জন্য আছে। এইগুলো মানুষের মধ্যে ওই মানে তখন পাবলিক মনে করবে আছে ইনি যখন ওখানে তাকে একটা মামলায় দেওয়া হচ্ছে, তার মানে এটা রাজনৈতিক হয়রানির মধ্যে, তখন প্রতিটি মামলাই মনে হতে থাকবে যে বোধহয় রাজনৈতিক হয়রানিমূলক। ফলে এই যে পারসেপশনটা তৈরি করা হয়, এটা আমার মনে হয় যে উদ্দেশ্য প্রণোদিত মামলার মেরিটকে নষ্ট করার জন্য। ফলে আমি বলবো যে এইখানে আইন মন্ত্রণালয় এবং আমাদের যারা যারা এই বিষয়গুলো তদারকি পরিচালনা করছেন, তাদের আরও বিশেষ একটা কমিটি কিংবা ইয়ে করা দরকার, যারা এই আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার ফ্রম পুলিশ কেস টু একদম ভার্ডিক্ট পর্যন্ত কিংবা ইমপ্লিমেন্টেশন পর্যন্ত এইটা তারা তদারকি করবেন। কেননা এইটা অত্যন্ত জরুরি। আমরা বলছি বাংলাদেশের একটা নতুন যাত্রা দরকার। নতুন যাত্রার মধ্যে আমরা আছি। এই নতুন যাত্রা আমাদের জনগণের রায়। জনগণ বলেছে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, একটা গণতান্ত্রিক সংবিধান লাগবে, একটা আইন রাষ্ট্রের সংস্কার লাগবে এবং একটা গণতান্ত্রিক নির্বাচন লাগবে। বাংলাদেশের এই নতুন যাত্রার আমি মনে করি প্রাথমিক ভিত্তি হচ্ছে জুলাই আগস্ট এবং গত 15 বছরের গুম, খুন, লুটপাট, দুর্নীতি এবং হত্যাকাণ্ডের, গণহত্যার বিচার। সুতরাং ন্যায় বিচার খুব গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা একটা প্রায়োরিটি। ফলে এটা সরকার সেই দিকে মনোযোগী হবে। মনোযোগটা যে আসলে আছে পুরোপুরি আমরা ভরসা করতে পারছি না যখন আমি পুলিশের এই জিনিস দেখছি। তবে বিচারালয়ে যেভাবে যাওয়া হচ্ছে যে হ্যাঁ আদালতের অনুমতি নিয়েই তখন গ্রেফতারি পরোয়ানা এবং সেই জিনিসটা কিছুটা ইতিবাচক, এই জায়গাগুলোতে যাওয়া দরকার। আর আপনি যে পরবর্তী প্রশ্ন করেছেন যে পলিটিক্যাল জায়গাতে, এবং বিএনপির তরফ থেকে একটা ডেডলাইনের কথা আজকেও জনাব রিজভী বলেছেন যে সরকার কেন নির্বাচনের ব্যাপারে তারিখ ঘোষণা। হ্যাঁ, এই কথাটা উঠছে এবং এটা আরো মানে মানুষের মধ্যেও একটা আকাঙ্ক্ষার জায়গা আছে যে এদের একটা রোড ম্যাপ চায়। আমরা যেটা বলেছি যে সংস্কার এবং নির্বাচন কোনো পরস্পর বিপরীতমুখী কোনো ব্যাপার না। নির্বাচনের জন্যই সংস্কার দরকার এবং এই কথাটা আমরা এই গভর্নমেন্ট বলছেন, এটা আমরা 7 জানুয়ারির আগে আমরা বলেছি যে বাংলাদেশে আর একটি নির্বাচনও এই ব্যবস্থা যেভাবে এটাকে ফ্যাসিস্ট একটা ব্যবস্থায় রূপান্তরিত করা হয়েছে একটা স্বৈরাচারী ক্ষমতা কাঠামোকে ভিত্তি হিসেবে নিয়ে, সেইটাকে বহাল রেখে আর একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না। বিশেষত 18 সালে আমরা গিয়ে সেটা দেখেছি কিভাবে কত লেয়ারে কাজ করে। ফলে পরিবর্তনের প্রস্তাব আমরা করা হয়েছে, কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা আগ্রহ আছে যে রোড ম্যাপটা কি, মানে একটা অনিশ্চয়তার মধ্যে মানুষ আছে। আমরা মনে করি যে পলিটিক্যাল স্টেবিলিটির জন্য, যেটারও একটা অর্থনৈতিক ইম্প্যাক্টও আছে, অর্থনীতিতে আপনি স্থিতিশীলতা আনতে রাজনীতির স্থিতিশীলতার জায়গাটা দরকার। সেক্ষেত্রে রোডম্যাপ কিন্তু মানুষের আকাঙ্ক্ষাকেও, মানুষকে একটা স্বস্তির জায়গা দিবে। সে তার কর্মপরিকল্পনাগুলোতে ধরুন বছরব্যাপী একটা প্ল্যানিংয়ে চলে যাবে এবং সে অনুযায়ী দাঁড়াবে, ওইটার একটা ইম্প্যাক্ট অর্থনীতিতে পড়বে। এখন আমরা বলেছি যে আচ্ছা সংস্কার করা হবে, কি কি কাজ আছে, কতটা সময় লাগবে, তাতেই তো রোডম্যাপ হয়ে যায়। এবং সেইটা অংশীজনদের সাথে আলোচনা করতে হবে, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার এবং অন্যান্য অংশীজন। এখন আলোচনার যে কাঠামো এটা অত্যন্ত দুর্বল। আমি বলবো যে মেজর পলিটিক্যাল ইস্যুতে যদি পলিটিক্যাল পার্টির মতো স্টেক হোল্ডাররা না জানে, আপনারা কিন্তু অনেক বিপদে পড়বেন অথবা নানা ধরনের সংকটের জন্ম হবে। এবং আমরা এই সরকার কোনোভাবে ব্যর্থ হওয়া এফোর্ড করতে পারি না। কাজেই আমাদেরকে এই সরকারকে সফল করতে হবে। এবং আমরা আবারও বলবো, আমরা এই প্রধান উপদেষ্টাকে আমাদের দিক থেকে আমরা প্রস্তাব দিয়ে এসেছি যে সরকারের সাথে এই স্টেক হোল্ডারদের নিবিড় আলোচনা, বিশেষত মেজর ডিসিশনগুলোতে প্রায় আলোচনা এটা দরকার। এবং এটার কাঠামো কি হবে এটা আপনারা ঠিক করেন। আমরা একটা প্রস্তাব করছি জাতীয় রাজনৈতিক কাউন্সিল করেন, নাহলে অন্য কিছু করেন, কিন্তু কোনো না কোনো কাঠামোতে আপনাকে এই জায়গাটা করতে হবে। ধন্যবাদ। ডক্টর শাহান্ত, আপনার কাছে আসতে চাই। এই যে বিএনপির তরফ থেকে দুটো বিষয় আজকে জনাব রিজভী বলেছেন, একটি হচ্ছে ডেডলাইন, আরেকটি হচ্ছে গিয়ে এই যে 5ই আগস্টের চেতনা সেটাকে এই সরকার ধারণ করতে পারছেন এবং সেটা সম্ভবত উপদেষ্টা নিয়োগের ব্যাপারে ইঙ্গিত করে তিনি বলছিলেন। আপনাদের দলীয় অবস্থানটা কি? আমাদের দলীয় বলতে আসলে আমি দলের পথধারী কেউ না। হ্যাঁ, আপনি দলকে ভালোবাসি, সমর্থক, সেই বিবেচনায় হয়তো বলছেন।
বিষয়টা হচ্ছে যেটা সাকিব ভাইও বলছিল যে এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, এই আকাঙ্ক্ষা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী মুভমেন্টে যারা ছিল ছাত্র জনতা রাজনৈতিক দল সকলের এই একই আকাঙ্ক্ষা, এদেরকে ব্যর্থ হতে দেয়া যাবে না। সেই ব্যর্থ হতে দেয়া যাবে না এবং তারা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, সেই আকাঙ্ক্ষা থেকে এই কথাগুলি যে বলছে বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তি বা আমরা যে কিছু বিষয়ে সমালোচনা করছি তার তো ভিত্তি আছে। সেই ভিত্তিটা সরকার নিজেই তৈরি করেছে। কয়েকজন উপদেষ্টা নিয়ে এর আগে নাম ধরে ধরে নানান রকমের তাদের যা করেছে সেটা সমালোচনা হয়েছে। আলী ইমাম মজুমদারের ব্যাপারে অনেক সমালোচনা হয়েছে, ডিসি নিয়োগ নিয়ে হয়েছে, তার নিজের সেক্রেটারি নিয়োগ নিয়ে হয়েছে। সেই বিষয়ে আমরা কোনোই ব্যবস্থা দেখলাম না। তার মানে হচ্ছে সেই আগের সরকারগুলোর ফ্যাসিবাদের আমলে আমরা টক শোতে তো কেউ কেউ তো কথা বলতাম, অনেক কিছু বলতাম, কিন্তু এটা কিছুই ব্যাপার না, আমাদের বলা আমরা বলে যাব, তাদের কাজ তারা করে যাবে। এই সরকারও তো দেখছি তাই করছে। এত সমালোচনার পরে সরকারের তরফ থেকে কোনো ব্যাখ্যা দিল কখনো যে আলী ইমাম মজুমদার ওনার সেক্রেটারি প্রাইম মিনিস্টার অফিসের মহাপরিচালককে করে ভুল করেছেন বা ঠিক করেছেন বা কেন করেছেন, অথবা ডিসি নিয়োগের এটা কেন হয়েছিল, কারা করেছিল, দিয়েছে? এই যে এখন যে উপদেষ্টা নিয়োগ দিল সেটা নিয়েও বিতর্ক উঠেছে। আপনার ছাত্ররা এই সরকারের প্রাথমিক নিয়োগদাতা, এই কথাটা কিন্তু স্বয়ং প্রধান উপদেষ্টার বলা বক্তব্য। তাহলে ছাত্ররা যাকে নিয়োগ দিল সে আবার উপদেষ্টা নিয়োগ দিল, সেই উপদেষ্টা নিয়োগের বিরোধিতা আবার মাঠে নেমে করতে হচ্ছে ছাত্রদের। কেন? এই অল্প সময়ের মধ্যে এই যে অনৈক্য, এই যে ভিন্ন সুর, এটার সুযোগ কি ফ্যাসিবাদ দিবে না? ফলে আমরা যে ফেল হতে দিব না বলছি, সেজন্যই এ কথা বলা যে এটা সরকার ঠিক করছে না। আপনি মনে করেন যে 16 বছর ধরে এই ফ্যাসিবাদের আমলে যে গুম খুন হত্যা হামলা মামলা গায়েবী মামলা নিপীড়ন অনাচার আয়নাঘর থেকে শুরু করে টাকা পাচার এমন কিছু আছে যা এরা করেনি, তার প্রেক্ষাপটে যারা প্রতিবাদ করেছে, প্রতিবাদ করে নিপীড়নের মুখে পড়েছে এবং ফ্যাসিবাদ বিরোধী ভূমিকাটা জারি রেখেছে 16 বছর ধরে, নির্দলীয় লোকরাও অনেকে রেখেছে। যেমন ফটো জার্নালিস্ট ইন্টারন্যাশনালি খ্যাতিসম্পন্ন শহীদুল্লাহ মনে কিন্তু দলীয় লোক না, কিন্তু তিনি নিপীড়নের শিকার হয়েছেন, তার অবস্থান তিনি বজায় রেখেছেন। এইরকম অনেকে করেছে, দল থেকেও করেছে। কেউ কেউ 16টা বছর ফ্যাসিবাদের সুবিধাভোগী হয়েছে, তার পরিবার সুবিধাভোগী হয়েছে, তারা সহযোগী হয়েছে, তাদের সঙ্গে একটা ছবি তুলে ফেসবুকে দিতে তারা গর্ববোধ করতেন এবং তার পাওয়ারকে এক্সপ্রেস করতেন ওই ছবি দিয়ে। বিভিন্ন ইস্যুতে ফ্যাসিবাদের যে ইস্যুতে গোটা জাতি এদেরকে ঘৃণার চোখে দেখতো, সেটাকে তারা ঘৃণা না করে আপহোল্ড করেছে। এখন যখন গণ অভ্যুত্থানের সময় আসলো, এই গণ অভ্যুত্থানের আমরা প্রোগ্রামের আগে একটু আলাপ করছিলাম যে এর কিছু মাত্রাগত পার্থক্য আছে। সারা বছর ধরে ফ্যাসিবাদের পক্ষে ছিল, সুবিধাভোগী হয়েছে, কিন্তু এই গণ অভ্যুত্থানের সময় তারা দেখেছে ছাত্রদের দাবিটা ন্যায্য ছিল। আবু সাইদকে যেভাবে গুলি করে মারলো, এটা কোনো বিবেকবান মানুষ মানতে পারে না। তারপরের ধাপে দেখলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক ছাত্রদের পর্যন্ত নির্বিচারে গুলি করে মারা হচ্ছে, শিশুদের মারা হচ্ছে, ইংলিশ মিডিয়ামে পড়া বাচ্চাদের গুলি করে মারা হচ্ছে তারা রাস্তা নামছে বলে। তখন এই যে এলিট ক্লাসকে ধারণ করা যে গ্রুপটা অথবা যাদের সন্তানরা ওখানে পড়ে, তাদের গায়ে একটু লাগলো যে এদের দাবি ন্যায্য, অথচ গুলি করে মারছে এবং যাদের মারছে তারা আমাদের সন্তান। তখন তারা ফ্যাসিবাদ বিরোধী এই মুভমেন্টে গণ অভ্যুত্থানে তারা একটা অবস্থান নিল এবং সরকারের পতন হলো। তাদের এই ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা ক্রেডিট তাদের দিতে হবে, কিন্তু শুধু এটুকু বিবেচনা করে তাকে আপনি সরকারের উপদেষ্টা বানাবেন বা গুরুত্বপূর্ণ পদে বসাবেন বা বিভিন্ন রিফর্ম কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দিবেন, তাহলে সেটা নিয়ে প্রশ্ন উঠবে। প্রশ্ন উঠলে আপনার নিয়োগদাতারাই আপনাকে নিয়ে প্রশ্ন তুলছে, এর সুযোগ ফ্যাসিবাদ নিবে? রাজনৈতিক দলের উচিত এগুলো নিয়ে প্রশ্ন তোলা। সেই ক্ষেত্রে সংক্ষেপে এক লাইনে বলি, কি করণীয় ছিল? সরকারের তো অনেক স্টেট অ্যাপারেটাস আছে, কোনো ব্যক্তিকে নিতে হলে আপনি একটা সপ্তাহ সময় কেন দেন না যে তার আদ্যবন্ধ বের করে আপনার সামনে হাজির করবে যে একে এই পদে দিলে বিতর্ক উঠতে পারে কি পারে না, সে ফ্যাসিবাদের সুবিধা ভোগী কিনা, এটুকু করার সময়ও তাদের নেই নাকি ইচ্ছা নেই? জি ধন্যবাদ। ডক্টর জাহেদ, আপনার কাছে আসতে চাই। এই যে আপাতত বিভিন্ন বিরোধ বা মত পার্থক্য এবং সেটার কারণে আবার ফ্যাসিবাদের সুযোগ নেয়ার কথা, তাদের ষড়যন্ত্র করার কথা বারবার ঘুরে ফিরে আসছে, সেটা এড়ানোর উপায়টা কি আসলে?
দু তিনটা উপায় আছে। প্রথম উপায়টা হচ্ছে মানে এই যে সংকট হলো সেটার এড়ানোর উপায় হচ্ছে যোগাযোগ বৃদ্ধি করা। আমাদের যোগাযোগ খুব কম। যেমন ধরুন সায়ন্ত ভাই যেটা বললেন, স্টেট অ্যাপারেটাস লাগে না, মানে যার কথা বলছেন তার ফেসবুকে উনি কি করেছেন ফেসবুকের লোকজন খুঁজে বের করে সয়লাভ করে ফেলছে ফেসবুক। তো আপনি গোয়েন্দা সংস্থা পুষছেন, তাদের কাছে কি ডেটা নেই? তাদেরকে বললে কি সেই ডেটা আপনাকে বের করে দিত না? একটা কথা মনে রাখা খুব জরুরি, যাকে নিয়ে আলোচনা হচ্ছে মিস্টার ফারুকী, ধরে নিলাম তাত্ত্বিক উনি মন্ত্রণালয় যদি ভালো চালান, বাংলাদেশ কিন্তু একটা বিশেষ অবস্থায় আছে এবং বাংলাদেশে একটা সরকারের পরিবর্তন নির্বাচনের মাধ্যমে হয় নাই কিন্তু। সুতরাং যদি নির্বাচনের মাধ্যমে হতো, আওয়ামী সরকারের সাথে কারো সুসম্পর্ক ছিল, তার সাথে যা যা ছিল এটাকে আমরা দেখতে পাই একটা ডেমোক্রেটিক রাইট হিসাবে। এই মুহূর্তে যারা ওই সরকারের সাথে সুসম্পর্ক ছিল, সেটা সাংবাদিকদেরকে নিয়ে আমরা একই আলাপ করিনি যে তাদেরকে আমরা সাংবাদিক বলেই স্বীকার করতে চাই না। তারা কেউ কেউ ফ্যাসিস্ট বলছে, আমি তাদেরকে মাফিয়া বলি, ওরা ফ্যাসিস্ট না, তাদের কোলাবোরেটর হিসাবে আমরা দেখতে চাইছি। সো এইরকম একটা পোস্ট আমাদের আপরাইজিং যে সরকার, এখানে এগুলো প্রশ্ন তৈরি করবে এবং আমাদের ইমোশনটাকে গুরুত্ব দিতে হবে। এই ইমোশনটা খুবই ভাইটাল, কিন্তু আমরা ঠিকঠাক মতো দেইনি। এবং সমস্যা যেটা সেটা হচ্ছে আগে থেকেও শিখিনি। তাহলে আমাদের কি করতে হবে? আগে থেকে শিক্ষা নিতে হবে। যে একজন উপদেষ্টার কথা আবার বললেন, তাকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, উনি কি কি করেছেন সেই আলোচনা সমালোচনাগুলো আছে, সেটা রেকটিফাই করা দূরে থাকবে। যে পরবর্তীতে ঠিক আছে আমি এটা করিনি, পরবর্তীতে আমি সতর্ক থাকবো, হইনি। ইভেন যোগাযোগ যদি করতেন, এই যে স্টুডেন্টদের সাথে যে সংকট হলো, তাদের সাথে তো বসতে পারতেন, কথা হতে পারতো, কিন্তু ধারণা করা যায়, ধারণা ওরা বলছেনই যে তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি, যে এই ব্যাপারে তাদের যে অবস্থান আছে সেটা হয়নি। রাজনৈতিক দল, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা যদি নির্দলীয় সরকার হতে হয়, রাজনৈতিক দলের সাথে ইনফর্মালি একটু আলোচনা করে ফেলা ভালো হতো। এই যোগাযোগগুলো বাড়ালে বিভক্তি কমতো। এক বিভক্তির আরেকটা জায়গা আছে, এটার জন্য ঠিক সরকারকে ব্লেম করি না, কিন্তু আমি বরং মনে করি ওটা আরো বড় ফল্ট লাইন, এর চাইতে আরো বড় ঝুঁকি তৈরি করছে। সেটা হচ্ছে আমাদের এই মাঠে ক্রিয়াশীল রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি। আমি রাজনৈতিক শক্তি বলতে কাদেরকে বোঝাচ্ছি, এটাকে দল বলছি না এখনো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, তারা রাজনৈতিক দল নন, কিন্তু তাদের কতগুলো দাবি আছে। যেমন ধরুন আপনি কনস্টিটিউশন রিরাইট করতে বলছেন, বা আপনি সেকেন্ড রিপাবলিক প্রক্লেম করতে বলছেন, মানে এর চেয়ে বড় কোনো রাজনৈতিক দাবি তো আসলে হয় না। সুতরাং আমি তাদেরকে বলছি, আমি বলছি এগুলো করা যাবে না, কিন্তু খেয়াল করবেন এগুলো একতরফাভাবে ঘোষিত হচ্ছে। ফলে যেটা হয়, অপরাপর যেসব রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের সাথে আলোচনা যখন হলো না, তখন দেখা যাচ্ছে পাল্টা ব্যবস্থার মতো মনে হচ্ছে, যেটা খুব ক্লিয়ারলি ভিজিবল হয়ে গেল রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে। সো এটা একটা মেজর প্রবলেম, যে আমাদের যোগাযোগ, এই যোগাযোগটা হচ্ছে আমরা প্রত্যেকে তো শেখ হাসিনা, মানে আওয়ামী লীগের, ইভেন আমি বলি যে আওয়ামী লীগের বেনিফিট পায়নি যারা, তার বাইরের যে সহি আওয়ামী লীগ করতো কিছু বংশ পরম্পরা, আমি ব্যক্তিগতভাবে চিনি অনেককে, বাবা দাদা আওয়ামী লীগ করতো, আমার বন্ধুদের মধ্যে আছে, তারা ওই দলটাকে পছন্দ করে না। সুতরাং ওই কথ্য ভাষায় যেভাবে বলে হালুয়া রুটির ভাগ পাওয়া আওয়ামী লীগ ছাড়া সবাই কিন্তু এক কাট্টা আছি আমরা। সো আমরা যদি এক কাট্টা থেকে থাকি, আমরা কি আমাদের মধ্যে এই ঘোষণাগুলো করার আগে আলাপ করে নিতে পারতাম না যে আমরা এই কাজটা করতে চাই? যেমন ধরুন একটা উদাহরণ দিই, তাহলে আপনার কাছে ফেরত আসি, একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ, আমরা ছিলাম ডক্টর জাহিদুর রহমান। আপনার কাছে শেষ করতে পারেন যে প্রসঙ্গে ছিলেন। আমি কথা বলছিলাম আমাদের যে সংঘাতের কথা, আমাদের একমত হওয়ার জন্য কি করতে হবে সেটা একটা এক্সাম্পল দিলে জিনিসটা বোঝা যাবে। রাষ্ট্রপতির অপসারণ নিয়ে আমরা খুব ম্যাসিভ একটা মতানৈক্য দেখলাম। দ্বিমত আসলে একটা ডেমোক্রেসির পার্ট, কিন্তু এটা এমন কিছু যাতে না হয়ে যায় যে আমাদের এক ধরনের সংঘাতপূর্ণ বা সাংঘর্ষিক পরিস্থিতি মনে না হলে এটা ভালো না। ধরুন ছাত্রদের দুটো সংগঠন তারা ঘোষণা করে দিয়েছেন যে এত সময়ের মধ্যে রাষ্ট্রপতিকে যেতে হবে, এবং আমরা পরে দেখলাম বিএনপি সেটাকে অপোজ করলো। তারপর ছাত্ররা আলোচনা করতে গেলেন এবং আমি তাদেরকে মিডিয়াতে এটা বলতে শুনেছি যে তারা আলোচনা করছেন কিভাবে রাষ্ট্রপতিকে সরানো যায়। বিএনপি তার আশঙ্কার কথা বলছে। তার মানে আমি যেটা বলছিলাম, আপনি আলোচনা করছেন কিভাবে, আপনি সরাবো নাকি সরাবো না এই আলোচনাটা করছেন না। রাষ্ট্রপতি থাকা না থাকার আসলে এই যে ঘটনা ঘটলো, রাষ্ট্রপতি থাকায় অনেক ক্ষতি হয়ে যাবে আমি মনে করি না। যেসব শঙ্কার কথা বলা হচ্ছে এগুলো অমূলক, আবার তাকে সরালে অনেক সমস্যা হয়ে যাবে আমি সেটাও ঠিক মনে করি না। রাদার এই ইস্যুটা দুটো পক্ষ আসলে তাদের পারস্পরিক শক্তি প্রদর্শনের একটা বিষয় হিসেবে নিয়েছে বলে আমার ব্যক্তিগত অ্যানালিসিস। যেটা হতে পারতো, যারা মনে করছেন তাকে সরানো প্রয়োজন তারা কিন্তু সংলাপ করলেন, তারা বিভিন্ন দলের কাছে, পরে প্রতিনিধি সহ অনেকগুলো দলের কাছে গেলেন, সাকিব আছেন, গণতন্ত্র মঞ্চের সাথেও তারা বসেছিলেন। তো এইভাবে
তাদের উচিত ছিল যে আগেই সিদ্ধান্ত, তারা যে এসব ঘোষণা করছেন বা তারা যে ঠিক আছে আমরা প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক চাই, এই আলোচনাটা করে ঘোষণা করুন, কিন্তু আপনি আগে ঘোষণা করছেন। ফলে যেটা দাঁড়ালো, এমন সব জিনিস আমাদের মাঠে আসছে যেটা আসলে অনৈক্য এবং বিভেদ বাড়িয়ে দিচ্ছে। সেই কারণে আমি মনে করি এগুলো ঘোষণা করার আগে রাদার নিজেদের মধ্যে আলোচনা করা ভালো হবে, তাতে আমাদের এই মানে এত ভয়ঙ্কর রকম মতানৈক্য তৈরি হবে না। বিস্তর কথা হচ্ছে আসলে নির্বাচন কবে হতে পারে, নির্বাচনী ব্যবস্থার কি হবে। আপনি নিজেও সংস্কার কমিশনের সদস্য, এই যে কতদিনের মধ্যে আসলে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা যায় এবং কি কি সংস্কার করলে করা যেতে পারে সে নিয়ে প্রচুর কথা হচ্ছে। আপনার ব্যক্তিগত ভাবনাটা শুনতে চাই। আমি আসলে এক্ষেত্রে পুরোপুরি নিশ্চিত নই। কেন? একটা নির্বাচন, আমরা জাতীয় নির্বাচনের যদি কথা বলি, যদিও আমাদের এই কমিশন স্থানীয় নির্বাচন নিয়ে খুব সিরিয়াসলি ভাবছে, কারণ আমি মনে করি বা আমরা যে কেউ নিশ্চয়ই একমত হব যে আমাদের মতো একটা ইউনিটারি স্টেটে লোকাল গভর্নমেন্টগুলো খুব শক্তিশালী হওয়া দরকার, ওখানেও ভালো নির্বাচন হওয়া দরকার। কিন্তু আমরা যদি জাতীয় নির্বাচনের কথাও বলি, একটা জাতীয় নির্বাচনে ধরুন আপনি ম্যানেজমেন্টের যে অ্যাসপেক্ট আছে, একটা নির্বাচন কমিশন তৈরি হতে খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না, এবং একটা মোটামুটি হিসাব আছে যে ওটা হওয়ার পর তারা ভোটার তালিকা হালনাগাদ করবেন, সেটা করে ফাইনাল করতে কম বেশি 10 মাসের মতো সময়ের কথা বলা হয়, ওটা লাগে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এই সরকার তার নিজস্ব কিছু বক্তব্য থাকতে পারে বলে আমি মনে করি, কারণ এই সরকার তত্ত্বাবধায়ক সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার যার ইলেকট্রাল ম্যান্ডেট না থাকলেও পপুলার ম্যান্ডেট আছে, সুতরাং তার নিজস্ব কিছু রিফর্ম প্ল্যানস আছে। আমি জানি না এখনো তারা সেগুলো টেবলে আনছেন কিনা। ইভেন ইলেকশনটা করার জন্য আমি আবারও বলছি আমি জানি না। কেন? একটা উদাহরণ দিই। ধরুন আওয়ামী লীগ তাত্ত্বিকভাবে ধরছে যে নির্বাচনে আসছে, ধরে নিলাম, তাদের নিষিদ্ধ করা হবে কি হবে না সেটা নিয়ে অনেক ডিবেট আছে, এবং আমরা আলোচনার খাতিরে ধরে নিলাম তাদের নিষিদ্ধ হলো না, তারা নির্বাচনে আসছে। একটা নির্বাচন কমিশন নির্বাচন তো করবে প্রশাসন এবং পুলিশের মাধ্যমে। আওয়ামী লীগের কোন প্রার্থী এবং তার কর্মীরা বিএনপির নেতা কর্মীদের চাপের মুখে ফ্রিলি তাদের নির্বাচন করতে পারবেন কিনা, সেটার জন্য যে পরিমাণ এথিক্যাল এবং অন্য ধরনের শক্তি আইন শৃঙ্খলা রক্ষাকারীরা পারে, বিশেষ করে পুলিশের দরকার, সেটা কি রেস্টোর্ড 10 মাসের মধ্যে হবে? আমি জানি না। কারণ এটা তো সত্য, নির্বাচন কমিশন কোনোদিনও, আপনি রেফারি যখন কারো সদিচ্ছার উপরে আপনি আসলে নির্ভর কোনোদিন করবেন না। আপনাকে ধরে নিতে হবে এখন দুর্বল যে আছে বা অন্য দুর্বল দল যেটা বিএনপির বিরুদ্ধে তারা নির্বাচন করবে, সেই ছোট দল যার এতটা শক্তি নেই, সে কি চাপের মুখোমুখি হবে? যদি হয়, সেটা কি এই যে পুলিশ আছে তার কি সেই নৈতিক অথরিটি, ওই স্ট্রেংথ আছে টু কনফ্রন্ট বিএনপি? এইসব প্রশ্ন আছে। তো এগুলো আসলে কোন জায়গায় দাঁড়াবে, এগুলোর জন্য কত সময় লাগবে আমি জানি না। কিন্তু আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন যদি বলেন, আমার মনে হয় না আসলে যে যদি সরকার, এখন যে সরকার আছে তার সদিচ্ছা যেহেতু আছে, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এবং একটা মেরুদণ্ড শক্ত একটা টাফ নির্বাচন কমিশন যদি হয়, এগুলো কাটিয়ে ওঠা সম্ভব। এবং এটা অলরেডি তো কয়েক মাস চলে গেল, আগামী বছরের শেষে তারপরের বছরের শুরুর দিকে একটা নির্বাচন হওয়া আমার ব্যক্তিগত মতামত হচ্ছে অসম্ভব না, ভালো নির্বাচন হওয়া সম্ভব। ধন্যবাদ। জনাব সাকি, আপনার কাছে ফিরে আসি। আমরা 10 নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু তৎপরতা ফেসবুক কেন্দ্রিক দেখলাম, এবং 2-1 কর্মী 0 পয়েন্টে এসেছিলেন, এবং তাদের একটা আশ্রয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হয়ে ফিরে আসা, তার কিছু ছবি সহ কিছু ব্যক্তিকে গ্রেফতারও হতে দেখা গেল। সে নিয়ে ফেসবুকেও কিছু প্রচারণা রয়েছে যে এখন বাংলাদেশ সরকার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নেমেছেন কিনা, সত্য বা মিথ্যা মিলিয়ে। এই যে আওয়ামী লীগের এখনকার অবস্থা, 3 মাস পরেও তাদের বাংলাদেশে দাঁড়িয়ে তাদের দলীয় বা রাজনৈতিক অবস্থান, সেটা ক্ষমা চাওয়া হোক, দুঃখ প্রকাশ হোক, কিংবা নিজেদের রাজনৈতিক অবস্থান জানানো, তার কোনোটা করারই তাদের সক্ষমতা নেই। এই যে একটা তাত্ত্বিক প্রশ্ন তুলেন ডক্টর জাহেদ, যে যদি তারা আগামী নির্বাচনে আসে, আওয়ামী লীগ নিয়ে আপনার বিশ্লেষণটা কি এই মুহূর্তে? এক সেকেন্ড, আমি 1 মিনিট একটা জিনিস যোগ করে রাখি, সেটা হলো নির্বাচনের সময়সীমার ক্ষেত্রে প্রত্যেকটা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে সরকার বসবে রাজনৈতিক দলগুলোর সাথে। তাতে যদি এমন হয় যে রাজনৈতিক দলগুলো অনেক বেশি সংস্কার এই সরকারকে করতে দিতে চায়, সেই ক্ষেত্রে কনসেনসাসের ভিত্তিতে ইভেন সরকারের টেনিওর আরো অনেক লম্বাও হতে পারে। জি না, ধন্যবাদ। এই একটা বিষয় কিন্তু আমি আগেও বলেছি যে আলাপ আলোচনা করলে কাজটা কি, সময়সীমাটা কত লাগবে, তার ভিত্তিতে কিন্তু রোড ম্যাপটা তৈরি হয়ে যেতে পারে। এবং একটা রোড ম্যাপ ঘোষণা করা মানে কালকে নির্বাচন দেওয়া না, রোড ম্যাপ ঘোষণা মানে হচ্ছে কবে হবে সে বিষয়ে মানুষের একটা নিশ্চয়তার জায়গা। আওয়ামী লীগ প্রসঙ্গ দেখুন, আওয়ামী লীগ তো একটা অনেক পুরনো দল,
তাদের বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন স্তরে তাদের নানান রকম ভূমিকা আছে। 1971 সালে তারা লিডিং পার্টি ছিল। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে এসে স্পেশালি 2008-এর পরে এটা ক্রমাগত দুটো সম্ভাবনার জায়গা ছিল। একটা হচ্ছে যে অভিজ্ঞতা থেকে একটু আরও ডেমোক্রেসিকে স্ট্রেংথেন করার যে চেষ্টা করা, যেটা তারা একসময় 96 সালে এসে বলেছিল যে আমরা ভোটের অধিকারের জন্য লড়াই করছি, সেটার পথে হাঁটা। আরেকটা পথ যেটা আসলে তারা গ্রহণ করেছে, যে পথটা তারা বর্জন করে বরং বলা চলে গ্রহণ করেছে, সেটা তাদের কিছুটা পুরনো পথ, যে 72-75 যে ট্রেন্ডটা আমরা বাকশালের মধ্যে দেখেছি, সেইটা হচ্ছে যে সমস্ত ক্ষমতা কক্ষিগত করো এবং পুরো মানে এটাকে একটা জমিদারিতে পরিণত করো। জমিদারি অনেক কম জিনিস আর কি, মানে এটা আসলে ঠিক তুলনীয় না, কারণ এটা আমার সাথে আমি অনেকদিন শুনেছি, আমরা কম বেশি এখানে একমত, প্রায় একটা হাইব্রিড শাসনের মতো হয়েছিল। মানে একটা সাংবিধানিক ক্ষমতা কাঠামো যেটা স্বৈরাচারী, সেটাকে কাজে লাগিয়ে একটা নির্বাচনী কর্তৃত্ববাদী একটা ব্যবস্থা, তার সাথে ফ্যাসিস্ট সমস্ত ক্লাসিক্যাল ফ্যাসিজমের সমস্ত বিভাজন এবং তার পদ্ধতি, ত্রাসের রাজত্ব, এইটা ব্যবহার করা, এবং মাফিয়াদের একটা বিরাট নেটওয়ার্ক বিল্ড আপ করা, যে আসো ভাগ নাও এবং আমার অংশীদার হও। এই যে পুরো রাষ্ট্রটাকে দাঁড় করিয়েছে, এটা মোটামুটি রাষ্ট্রবিজ্ঞানে মানে ভবিষ্যতে পড়ানো হতে পারে একটা টেস্ট কেস হিসাবে। এখন আমরা দেখলাম যে এটার ভয়ঙ্কর চেহারাটা কোন লেভেল পর্যন্ত, মানে ধরুন একটা নির্বাচিত মানে সরকারের বিরুদ্ধেও কিন্তু গণ অভ্যুত্থান হতে পারে, মানে জনগণের ব্যাপক বিক্ষোভ হচ্ছে, তখন কি করে নির্বাচিত সরকার পদত্যাগ করে। এইটা কিন্তু পদত্যাগ করতে পারতো, কিন্তু তারা পদত্যাগ না করে তারা মনে করলো যে পুরো রাষ্ট্রশক্তি যেটাকে পকেটে ঢুকিয়েছি ওটাকে হেলিকপ্টার দিয়ে স্নাইপার দিয়ে গুলি করতে যাওয়া যায়। আমরা দেখেছি কিভাবে এই গুলি করার মাঝখানে মঞ্জুর আল মতিন আপনি নিজে একটা অসাধারণ বক্তব্য দিয়েছেন, সমস্ত মানুষের আবেগ ওটার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিল। এই যে বাংলাদেশের মানুষ কিন্তু এটা বোঝা মানে যাচ্ছে যে কোন জায়গাটা অবস্থান করছে, এটা 15 বছর ধরে তৈরি হচ্ছে, রাজনৈতিক সংগ্রাম এটাকে তৈরি করেছে, কিন্তু আওয়ামী লীগ এটা বুঝতে ব্যর্থ হচ্ছে। আমরা কিন্তু বারবার 7 জানুয়ারি আগে বলেছি যে আমরা আমাদের রাষ্ট্র সংস্কার প্রস্তাব, নতুন বন্দোবস্তের প্রস্তাব, মেরামতের প্রস্তাব এগুলো এসছে, আমরা 14 দফা, বিএনপি 27 দফা, পরে যুগপথের 31 দফা, এই জিনিসগুলো এসছে যে আওয়ামী লীগ তার প্রস্তাব নিয়ে আসুক। আওয়ামী লীগ তার প্রস্তাবকে থোড়াই পরোয়া করে, আওয়ামী লীগ এগুলো ছুঁড়ে ফেলে দিয়ে ওই গুলি করে, এমনকি 5 তারিখ সকালবেলা যখন পদত্যাগ অনিবার্য, তখনও তিনি চেষ্টা করছেন কিভাবে পুরো রাষ্ট্রশক্তিকে তাদের বিরুদ্ধে গুলি করে ক্ষমতায় রক্ষা করার জন্য। একটা রাজনৈতিক দল তার নিজের দেশের জনগণকে এইভাবে গণহত্যার মতো করে খুন করে যে ক্ষমতায় থাকতেছে, তার কোনো রাজনৈতিক চরিত্র থাকে না। ফলে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল হলো, বলবো যে শেখ হাসিনার নেতৃত্বে এসে এই পর্বে 2008 সালের পর থেকে 11 সালে তাদের পঞ্চদশ সংশোধনী, 14 সালে একতরফা ভোট এবং এই যে গতিমুখ, তাতে তার রাজনৈতিক চরিত্র নিঃশেষিত হয়েছে। দেউলিয়াত্ব বললে কম হবে, রাজনৈতিক চরিত্রকে নিঃশেষিত করেছে, কারণ সে পিপলকে গুলি করে মারতে চায়। মানে তার রাজনৈতিক দল এটা করতে পারে না, তো সে মানুষকে নিয়ে রাজনীতি করার কথা। সুতরাং এইটা একটা চরিত্র। আমরা ভেবেছিলাম যে আচ্ছা, তখন একটা ব্যাপার ছিল 5ই আগস্ট পর্যন্ত, তাদের বোধহয় কিছু একটা মানে অনুতাপ, কিছু বোধোদয়, কিছু জায়গা হবে। ওমা, আপনি 3 মাসের কাণ্ড দেখেন। আমি রীতিমতো শুধু মানে আমি বুঝতে পারছি না। সর্বশেষ ফোন আলাপ নিয়ে কোনো আলোচনা করি না, কিন্তু প্রথম 3টা ফোন আলাপ আমার কাছে মনে হচ্ছে ইচ্ছাকৃত, তারাই লিক করছেন, কারণ কমিউনিকেট করতে যাচ্ছেন, দল গুছাতে চাচ্ছেন। লাস্ট ফোন আলাপটা আমি নিশ্চিত নই, হয়তো মানে তাদেরই উৎসাহী লোকেরা করে দিয়েছে। কিন্তু উনি ওখানে যেটা বললেন এটা তো পরিষ্কার, মানে ওনারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। উনি বলেছিলেন যে আমেরিকা নাকি সেন্ট মার্টিন নিয়ে নিতে চাচ্ছে, এই বাংলাদেশ মিয়ানমারের অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র করতে চাচ্ছে, তারপরে আর কি বলেছিলেন যেন এখানে ঘাঁটি করতে চাচ্ছে। সেই আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আসার কারণে পুরোটা এখন ওনাকে উদ্ধার করা, বাংলাদেশ উদ্ধার করার জায়গাতে চলে গেল। এটা ভালো আমেরিকা, আমেরিকা দুইটা, খারাপ এবং ভালো। খারাপ আমেরিকা, ভালো আমেরিকা। বাইডেনের সাথে ছবি তুলছেন, কিন্তু বাইডেন কিন্তু এগুলো করতে যাচ্ছে, আর ট্রাম্প এসে ওনাকে উদ্ধার করছেন, এটা বাংলাদেশকে রক্ষা করছে। এই যে অদ্ভুত স্ববিরোধিতা এবং সবচেয়ে দেউলিয়াপনার চূড়ান্ত এবং একটা দেশবিরোধী কাজ হচ্ছে, উনি তার কর্মীদের বলছেন ট্রাম্পের ছবি নিয়ে এটা করো, যাতে মানুষের কাছে মনে হয় এটা ট্রাম্প সমর্থকরা মিছিল করছে, তারপর ওরা হামলা করবে, তখন ওই ছবিগুলো তুলে রাখবা, চট করে যেমন উনি ঢুকে পড়তে যাচ্ছেন তেমনি উনি লিঙ্কের মধ্যে এটা পাঠিয়ে দিবেন এবং মানা হবে যে ট্রাম্প সমর্থকদেরকে বাংলাদেশে নির্যাতন করা হচ্ছে। আপনি চিন্তা করেন প্ল্যানটা এরকমই ছিল বলে এই যে ফোনটা লিক হয়ে গেছে, সম্ভবত ইন্ডিয়া টুডে সেটা জানে না। ইন্ডিয়া টুডে কিন্তু এই প্ল্যান অনুযায়ী ছেপে দিয়েছে, বাংলাদেশের ট্রাম্প সমর্থকরা হয়রানি আর গ্রেফতারের শিকার হচ্ছে। এই যে হোল জিনিস
হচ্ছে। আমি সবচেয়ে এক তো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকেরা কি করছে, মানে তারা যে আসলে ঠিক আর রাজনৈতিক দলের জায়গাতে নাই, একটা খুনে বাহিনী এবং যে কোনো মূল্যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, জনগণের অভ্যুত্থান অর্জনকে নস্যাৎ করতে চাইছেন, এটা পরিষ্কারভাবে প্রমাণিত। জি, তারা তো রাজনৈতিক দল হলে তারা এই জনগণের উত্থানটাকে কোনো না কোনোভাবে তারা অ্যাকোমোডেট করবেন, এটার সাথে মেনে নেবেন, কিভাবে তাদের কি হলো। আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে ভারত একটা এত বড় বৃহত্তর মানে বড় দেশ, তাদের বহুদিনের গণতান্ত্রিক একটা নির্বাচনী গণতন্ত্রের চর্চা, একটা আমাদের প্রতিবেশী দেশ, তারা একটা মানে গণ অভ্যুত্থানে উচ্ছেদ হওয়া একটা সরকারের পক্ষ নিয়ে তাদের পলিসি হচ্ছে, বাংলাদেশ পলিসি হচ্ছে এইটা যে কোনো মূল্যে তারা শেখ হাসিনার পক্ষে থাকবে এবং বাংলাদেশে এই ধরনের ইন্ডিয়া টুডে এগুলো ছাপবে, ওনারা ফেক ইয়া প্রচার করবে। রীতিমতো বিস্ময়কর যে ভারতের পররাষ্ট্রনীতি কিভাবে এই জায়গায় হতে পারে। একটা কার্টুনে খুব চমৎকারভাবে প্রশ্ন তুলেছেন যে এমন আচরণ তোমরা কেন করছো যে তোমাদের কোনো একটা কলোনি হারিয়ে গেছে। জনাব শান্ত, আপনার কাছে ফিরে আসতে চাই। আমি লাস্ট কথাটা বলি যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের আমরা এই কারণে বলছি ন্যায় বিচার লাগবে এবং রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো দায় আছে কিনা সেটাও বিচারিক প্রক্রিয়া যাওয়া উচিত এবং তারপরে জনগণ ঠিক করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ। জনাব শান্ত, যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, গতকালকের খবর দেখছিলাম যে মাদারীপুরের শিবচরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, তারপর আবার বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ইত্যাদি সামনে আসছে এবং ডক্টর জাহেদ একটু আগে যে আশঙ্কার কথা বলছিলেন যে বিএনপি তো মাঠে এই মুহূর্তে সবচেয়ে বড় দল, শক্তিশালী অবস্থান তাদের, তো তাদের কাছ থেকে এই যে সহনশীল রাজনীতি বলুন বা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সেটার সম্ভাবনা আপনি কতটুকু দেখেন? আমি এই মুহূর্তে আশাবাদী, যদিও আমাদের যে আকাঙ্ক্ষাটা সেই লেভেল থেকে এখনো দূরে। ওই প্রসঙ্গে যাওয়ার আমি খুব সংক্ষেপে একটা একটু বলি, সাকিব ভাইয়ের কথার সূত্র ধরে। সাকিব ভাই শুধু আওয়ামী লীগরে এই গত 16 বছরে গণ্ডিবদ্ধ করে খুব খারাপ এবং আগের আওয়ামী লীগকে একটু ছাড় দেওয়ার একটু দেখিয়েছেন, সেটা আমি ওইভাবে দেখি না। আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে, আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না। 1972 থেকে 75-এর যে আওয়ামী লীগ, সেটা একটা খুনি আওয়ামী লীগ ছিল, জাসদের 30,000 নেতাকর্মীকে হত্যা করেছে, রক্ষী বাহিনী দিয়ে, এবং সিরাজ শেখদারকে হত্যা করেছে এবং একটা খুনি আওয়ামী লীগ ছিল। এই যদি এই আমলে এই সময়ে যে বিভিন্ন রকমের ডিভাইস এবং প্রতিপক্ষকে দমন করার যত রকমের উপাদান আছে, শেখ মুজিব এগুলি হাতে পেত, আমার ধারণা শেখ হাসিনার থেকে আরো বড় ফ্যাসিবাদ সে হতো। কিছুই ছিল না এগুলা, অল্প সংখ্যক রক্ষী বাহিনী, অল্প সংখ্যক পুলিশ, তাদের ব্যবহার করে কিভাবে মানুষ মেরেছে এবং এক পর্যায়ে গিয়ে সমস্ত দল নিষিদ্ধ করে দিয়ে এক দল বাকশাল করে ফেলছে। এর থেকে বড় ফ্যাসিবাদের উদাহরণ আর কি হতে পারে? সংবাদ মাধ্যম 4টি সরকারি নিয়ন্ত্রণে রেখে সব বন্ধ করে দিল। এরপরে আওয়ামী লীগ যখন নতুন করে নাম ফিরে পেল, বাকশাল থেকে আবার আওয়ামী লীগ হলো, হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে 86 সালে যে নির্বাচনে লালদিঘি ময়দানে ঘোষণা দিয়ে আসলো যে এরশাদের অধীনে এই নির্বাচনে যে যাবে সে জাতীয় বেঈমান বলে বিবেচিত হবে, দুদিনও যেতে পারলো না শেখ হাসিনা 86 সেই লং ড্রাইভে সেট হওয়া পাতানো নির্বাচনে গেল এরশাদের সঙ্গে। এটা গণতন্ত্রের সঙ্গে যায় না। তারপরে 14 সাল থেকে 14, 18 আর 24 তো আমরা সবাই জানি। অতীতের এটা কেউ কেউ জানে না বলে শেখ মুজিবকে অনেকে মনে করে যে শেখ হাসিনা শেখ মুজিবকে পচিয়েছে তার ছবি ব্যবহার করে। শেখ মুজিব নিজেই নিজেকে পচিয়ে গেছেন, সেটাকে শেখ হাসিনা আবার চাপিয়ে দিয়েছেন। এক, বিএনপি নিয়ে যেটা বলছেন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এ ধরনের যে বুর্জুয়া পলিটিক্সের পাওয়ার পলিটিক্স করা যে দলগুলো, তাদের পার্টি স্ট্রাকচার, ধরন ধারণ বামপন্থী বা ধর্মভিত্তিক দলের সঙ্গে এক হবে না, যায় না। তাদের দল অনেক বড়, তাদের স্বার্থ উদ্ধারকারী গোষ্ঠী আছে, নানান রকমের গোষ্ঠী আছে। এটাকে আমি বলি যে একটা নদীর মতো বা সমুদ্র, নদীই বলি। একটা নদীতে সেখানে প্রবাহমান পানি থাকে, তার মধ্যে কিছু নোংরা আবর্জনাও পড়ে। আমি গ্রামের ছেলে, ছোটবেলায় দেখতাম যে একটা গরু মরা ভেসে যাচ্ছে, কিছুক্ষণ আগে ভেসে গেছে, কিছুক্ষণ পরে ওই নদী থেকেই পানি তুলে নিয়ে সিদ্ধ করে ভাত রান্না করছে বাড়িতে। একটু আগে ওই মরা গরুটা ভেসে গেছে বলে এই পানিটা অস্পৃশ্য বা অগ্রহণযোগ্য হয়ে যায়নি। বড় দলগুলি, এই বুর্জুয়া পলিটিক্স করা দলগুলো এরকম। তবে এই দলকে খেয়াল রাখতে হয় যেন ওই নদীটা বুড়িগঙ্গা হয়ে না যায়, যেটা ব্যবহারের অনুপযুক্ত হয়ে যাবে।
বাংলাদেশের এই বুর্জোয়া পলিটিক্সগুলো বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় আমরা ওই বুড়িগঙ্গার মতো দেখতে পাই, সেটা পীড়াদায়ক। কিন্তু এইবার বিএনপি এত শক্ত অবস্থান নিয়েছে যে প্রায় ১৫০০-এর উপরে নেতাকর্মীর এবং স্থায়ী কমিটির সদস্য পর্যন্ত শোকজ বা বহিষ্কারের আওতায় এনেছে এবং এটা তারা অব্যাহত রেখেছে তাদের বিরুদ্ধে শাস্তি নেওয়া। অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এই যে ক্রমাগতভাবে যে বক্তব্য দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, যে অ্যাকশন নিচ্ছেন, এটা প্রশংসিত হচ্ছে সব মহলে। তার কোনো বক্তব্য বিভক্তির পক্ষে না, দেশকে দুর্যোগের মধ্যে ঠেলে দেওয়ার পক্ষে না, এবং রাজনীতিকে বিরাজনীতিকরণের দিকে যেতে পারে সেরকম না, রাজনৈতিক পরিশীলিত করবার পক্ষে, এটা প্রশংসিত হচ্ছে। বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতাদের ভূমিকা অত্যন্ত কঠোর এবং স্পষ্ট অবস্থান নিচ্ছে। সেই বিবেচনায় পক্ষের মধ্যে খুনোখুনি ঘটনা ঘটে, সেটাই বলছি, যেহেতু এইখানে যেহেতু বলছি বিভিন্ন স্বার্থ উদ্ধারকারী গোষ্ঠী আছে, তাদের ওই গোষ্ঠীর মধ্যে যখন রাজনীতিতে বাংলাদেশে যেহেতু হঠাৎ করে গণ অভ্যুত্থান হয়েছে বা এসেছে বলে আমরা সবাই ফেরেস্তা হয়ে যাইনি, তো সেই আগের ক্যারেক্টারের লোকগুলোই আছে। ফলে কে আধিপত্য বিস্তার করবে, কে এমপি হবে, কে স্থানীয় সরকারে ওই পদটা দখল করবে এবং সে আবার নতুন করে একটু ভাব নিয়ে চলবে, ক্ষমতা পাওয়ার এনজয় করবে, এই আকাঙ্ক্ষা তাদের মধ্যে আছে। সেটাকে নিবৃত করবার বিএনপি যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, এটুকুকে প্রথমে প্রশংসা করতে হবে এবং প্রশংসা করে তাদেরকে বলতে হবে বা আমরা তাদের চাওয়া যেটা, যে এখনো যা হচ্ছে এটাও গ্রহণযোগ্য নয়। আরেকটা প্রশ্ন আসে পরিবারতন্ত্রের বিষয়ে, যে জিয়া পরিবারের বাইরে আসলে বিএনপিতে মির্জা ফখরুলের মতো নেতারা আছেন, তাদের আসলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কতটুকু থাকে, নাকি সেটা দিনের শেষে পরিবার কেন্দ্রিক থাকে? এটা অনেকে বলেন, কিন্তু পৃথিবীর বহু উন্নত দেশেও তো পরিবার থেকে বের হয়ে আসার পরবর্তীতে বুশের ছেলে বুশ আবার প্রেসিডেন্ট হয়, ক্লিন্টনের ওয়াইফ হিলারি ক্লিন্টন আবার প্রেসিডেন্ট ইলেকশন করে, এরকম আমেরিকাতে আছে, সব পৃথিবীর বহু দেশে আছে। কিন্তু কথা হচ্ছে সেটা যোগ্যতার ভিত্তিতে হচ্ছে কিনা। বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট রাজনীতি সচেতন। তারা যদি মনে করে যে পরিবার থেকে আসা ব্যক্তিটা যোগ্য এবং তাকে গ্রহণ করে দল, সেটা দোষের কিছু নাই। কিন্তু যদি অগ্রহণযোগ্য বা অযোগ্য কাউকে চাপিয়ে দেওয়া হয়, সেটা উচিত হবে সব দলেই দলের ভেতর থেকেই সে বিষয়ে প্রশ্ন তোলার যে অধিকারটা, সেটা প্রাপ্ত হওয়া। যদি ইন্টারনালি যদি ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি রেস্টোর না হয়, তাহলে সে পার্টিগুলো দেশের ডেমোক্রেসি রেস্টোর করবে, এটা খুব বাস্তবসম্মত নয়। ফলে বিএনপি, আওয়ামী লীগ যদি রাজনীতি করার অধিকার রাখে বা জাতীয় পার্টিকে যদি যারা পরিশুদ্ধ হয়ে আসতে চায় দেয়, এমনকি বাম দলগুলো বা ধর্মভিত্তিক দলগুলো সবগুলো যেন ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি রেস্টোর করে এবং গঠনতন্ত্র মোতাবেক দল চলে, সেই অনুসারে দেশের গঠনতন্ত্র মেনে যেন দেশ চলে, এটাই তো আকাঙ্ক্ষা আমার। ডক্টর জাহেদ যদি আর কিছু যোগ করেন। দুটো জিনিস একটু, প্রথম আমি আবার একটু বলি, নির্বাচন কমিশন প্রসঙ্গে যে কথাটা বলেছিলাম, সেটা হলো আমি মনে করছি না বিএনপি মাঠে নেমেই বিরোধীদেরকে ঠ্যাঙানো শুরু করবে, না। আমি বলছি আপনি যখন রেফারি, আপনি যখন একটা রেগুলেটর, আপনি সদিচ্ছার উপরে রিলাই করতে পারেন না। আপনি রিলাই করবেন আপনার সেই অ্যাপারেটাস আছে কিনা, ধরেই নিতে হবে যে এটা হবে এবং আমার সেটা প্রস্তুত কিনা সেভাবে দেখতে হবে। নাম্বার 2, উত্তরাধিকার নিয়ে আমি আমার একটা ফ্রাস্ট্রেশনের কথা বলি। বাংলাদেশের রাজনীতি যখন অবজার্ভ করি, ছোটবেলায় আমরা ফান করতাম বাংলাদেশে প্রাইম মিনিস্টার হওয়া যাবে না, কেউ চিন্তা করলে, মানে প্রাইম মিনিস্টার দুটো পরিবার থেকে হবে। কিন্তু বাংলাদেশে কি এখন মিনিস্টার হওয়ার গ্যারান্টি আছে? আপনি যদি রাজনীতি করেন, এমপি হওয়ার গ্যারান্টি আছে, উপজেলা চেয়ারম্যান হওয়ার গ্যারান্টি আছে। এই দুটো দলে একটা ভয়ঙ্কর লক্ষণ দেখা যাচ্ছে, এটা ভয়ঙ্কর লক্ষণ বলছি। পরিবারতন্ত্র ওই জায়গাগুলোতে ঢুকে গেছে। এমপির স্ত্রী, এমপির সন্তান, উপজেলা চেয়ারম্যানের স্ত্রী, তার সন্তান পরবর্তীতে ক্রমাগত আসছে দুই পার্টিতেই। আপনি লিস্ট করুন, আপনি দেখবেন বিরাট লিস্ট হয়ে যায়। ফলে যে মানুষটা দীর্ঘদিন কোন একটা পার্টির রাজনীতি করেন, তিনি তার যে লক্ষ্য, এটা স্বাভাবিক, যিনি রাজনীতি করেন তিনি এমপি হতে চাইবেন, মন্ত্রী হতে চাইবেন, সেই সুযোগগুলো আমি দেখছি আস্তে আস্তে ভীষণভাবে কমে যাচ্ছে। সো পরিবারতন্ত্র টপ পর্যন্ত আছে, আমরা এটা টু সাম এক্সটেন্ট আমরা, ঠিক আছে আমি প্রধানমন্ত্রী হলাম না, একজন যিনি রাজনীতি করেন, কিন্তু উনি দেখছেন এখন মন্ত্রী বা এমপি হওয়াও টাফ হয়ে যাচ্ছে। এটা এই ব্যাপারটা খেয়াল করা দরকার। জি, আপনি ওদের মধ্যে পরিবার দেখছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কি স্বজনপ্রীতি এবং বলয় দেখছেন না? সেটা থাকতে পারে। আমি আসলে খুব আমি এটা যেহেতু এক জিনিস না, হ্যাঁ দুটো যেহেতু পলিটিক্যাল সরকার না, কারণ যে মানুষটা রাজনীতি আমাদের জাতীয় চরিত্র তো ঘুরে ফিরে এরকমই আমরা দেখছি, সেটা রাজনৈতিক দল হোক আর নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার হোক।
আমরা খুব পার্থক্য না, পেলে না, না, আশাবাদী না, হতে না, পারি। না, আমি একটু বলি সায়ন্ত ভাই, আগেও আমাদের টপ জায়গায় পরিবারতন্ত্র ছিল, কিন্তু আমি যখন থেকে অন্তত পলিটিক্সটা বোঝার চেষ্টা করছি, এই যে প্রতিটা লেভেলে পরিবারতন্ত্র, কোন একজন এমপি যদি মারা যান পরবর্তীতে, বা উনি যদি বয়সের কারণে, আমার মনে হয় উনি যেটা বলতে না করেন, চাচ্ছেন যে সেন্ট্রাল পরিবারতন্ত্র এখন Trickle down করছে, হ্যাঁ, সব জায়গায় সেটা ওখানে যদি এটা হয় আমার এলাকায় আমি এমপির পরিবার এমপি ওয়াইফ উপজেলায় যাবে আর ছেলে পৌরসভায় যাবে, আর ভাতিজা যাবে ইউনিয়ন। পরে উনি না করলে তার জায়গায় চলে যাবে। রাজনৈতিক কর্তৃত্বটা একটা ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হচ্ছে। না, তাহলে তো দেশের দিনের শেষে মালিকানা বড় এখন। প্রশ্ন হচ্ছে কি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সেটার কোনো আশা দেখেন জনাব সাকি? দেখুন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের প্রশ্নটা নিয়ে অনেকবার আমি বেশ কয়েকটা টক শোতে এটা আলোচনা হয়েছে। পার্টিতে গণতন্ত্র ছাড়া দেশে গণতন্ত্র হবে কিভাবে? পার্টিতে আগে গণতন্ত্রের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এখন ধরেন ওনার পার্টিতে অথবা ওনার পার্টিতে গণতন্ত্রের বিষয়ে আমি নসিহত করতে পারি, কিন্তু তাদেরকে আমি কি ইম্প্যাক্ট ফেলতে পারি? আমি যেটা দাবি করতে পারি যে রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থার মধ্যে এমন আয়োজন থাকবে যা পার্টির ভেতরে গণতন্ত্রের একটা চাপ সৃষ্টি করবে। আমি উদাহরণ দিই, 70 অনুচ্ছেদ যদি বাতিল করা হয় তাহলে এই পার্টি গণতন্ত্র ছাড়া চলতেই পারবে না। আচ্ছা, আমাদের এখানে হর্স ট্রেডিং হবে ইত্যাদি বলা হচ্ছে, তাহলে তো ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ হর্স ট্রেডিংয়ের ভয়ে যদি 70 অনুচ্ছেদ দ্বারা কিন্তু আজকে ওদের প্রাতিষ্ঠানিক জায়গায় দাঁড়াতো না। তবুও আমরা কিন্তু একটা কম্প্রোমাইজ জায়গায় এসেছি যে ঠিক আছে, হর্স ট্রেডিংয়ের এতই যদি হয় তাহলে সরকার গঠন আর বাজেট পাস এই দুটো বাদ দিয়ে আপনি 70 অনুচ্ছেদ বাদ দেন। তাহলেও যে প্রেশারটা তৈরি হবে যে পার্টি কোনো একটা বিল পাস করতে হলে তার সংসদীয় মানে যে টিম তার সংসদ সদস্যদের সাথে না বসে তাদের কনভিন্স না করে কিন্তু এটা পারবে না। এইটা যেমন একটা বিষয়। প্রাইমারি, এটা আমার মনে পলিটিক্যাল পার্টির একটা ইয়াতে যাওয়া দরকার যে প্রাইমারি যদি হয় যে নির্বাচন মানে বড় দল মানে সব দলেই আপনি যখন প্রার্থী বাছাই করবেন প্রাইমারি হতে হবে, সেইখানে আপনি এই যে টাকা দিলেই নমিনেশন পাওয়া যায় এই লাইন কিন্তু বন্ধ হয়ে যাবে। ফলে আমি মনে করি যে অনেকগুলো পরিবর্তন সম্ভব যেটা এমন একটা চাপ সৃষ্টি করবে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চার দিকে রাজনৈতিক দলগুলো যেতে ডক্টর জাহেদ বোধহয় তখন কথাটা শেষ করতে পারেন। না, আমি সাকিব ভাইয়ের এই ব্যাপারে খুব ইন্টারেস্টিং একটা ডিবেট, সময় থাকলে আজকে করা যেত। প্রাইমারি মে বি ইভেন হার্মফুল, এই আলোচনা এখন পৃথিবীতে হচ্ছে। হাউ ডেমোক্রেসিস ডাই বইটাতে খুব গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট যে ট্রাম্পের মতো লোকরা কেন এগিয়ে আসছে। আগে হতো কি তারা বসে ঠিক করতো, ফলে ট্রাম্পের মতো এই এক্সট্রিমিস্টদের বাদ দেওয়া যেত, প্রাইমারি তাদেরকে সামনে নিয়ে আসছে। এবং এটুকু বলে শেষ করি, দুটো দল, আমরা দুজন একটা পাওয়ারফুল দলের মধ্যে প্রাইমারি করছি, এখনো টপ চাইলে আমার টাকা নাই, সায়ন্ত ভাইয়ের অনেক টাকা আছে, আমাকে নমিনেশন দিয়ে দিতে পারে, কিন্তু প্রাইমারি যখন হবে দলের মধ্যে ভোটের ক্ষেত্রে সেখানেও কিন্তু খুবই সম্ভাবনা আছে টপে না দিয়ে নির্বাচনে যারা ডেলিগেটরা ভোট দেবে তাদের ভোট কিনে আপনি আবার হয়ে যেতে পারেন। আমি বলছি না এটা ইউনিভার্সালি খারাপ বা ভালো, কিন্তু এটা দুটো দিকই আছে। আমি জাস্ট এটা বলতে চাই যে ডেমোক্রেসি কোনো ফুল প্রুফ ব্যবস্থা না। মানে এখন ধরেন কোন একটা লিমিটেশন, ধরেন হিটলার বেরিয়ে আসছে ইলেকশনের মধ্যে দিয়ে, সো আমাদের ইলেকট্রাল পলিটিক্স ইজ এ প্রবলেম্যাটিক। এই প্রশ্ন কিন্তু তোলা যায়, আমি এই প্রশ্নের ভ্যালিডিটি তুলতেছি, কিন্তু আমার মনে হয় যে অধিকতর ডেমোক্রেটাইজেশনই সেটার রক্ষার পথ, আর কোনো রাস্তা নেই। আমি সবসময় খুব আশাবাদী। 16 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনবরত যখন বলে গেছি, লিখে গেছি, লড়াই করে গেছি, আশা নিয়েই করেছি যে এই ফ্যাসিবাদের পতন হবে, কেউ না কেউ করেছে। তো ঠিক এখনো এই বিধি ব্যবস্থায় আমাদের আকাঙ্ক্ষা অনেক বড়, অনেক বেশি, কিন্তু সবই একবারে হয়ে যাবে এমন নয়। যে বিএনপি নিয়ে আগের আলোচনায় বলছিলাম যে বিএনপির মধ্যে বেশ কিছু পজিটিভ চেঞ্জ তো আমরা দেখতে পাচ্ছি, আগের তুলনায় তো বেটার বিএনপি পাচ্ছি আমরা। এই যে ব্যবস্থাগুলি নিচ্ছে বা প্রতিশ্রুতি দিচ্ছে, কিংবা যে 31 পয়েন্টস যেগুলো আপনাদের সঙ্গে আলাপ করে যে 31 পয়েন্ট যেটা বিএনপি দিল, যেখানে আপনার যুগপৎ তারা 27 দিয়েছিল, আপনারা 14 দিয়েছেন, একসঙ্গে বসে 31 করেছেন, আপনারা একমত হয়েছেন এটার সঙ্গে, বিএনপি তো একমত হয়েছে। এবং বিএনপি যেহেতু বড় দল, তারা একমত না হলে এর ইমপ্লিমেন্টেশন হওয়া কঠিন, সুতরাং তাদের দায়িত্ব বেশি, তাদের ঘাড়েই এটা যাবে, ফেল করলেও তাদেরকেই মানুষ ধরবে আগে। সুতরাং এই যে প্রতিশ্রুতিগুলি লিখিতভাবে দিল, দিয়ে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি করলো, মানুষ যদি তাদের ভোট দেয় এবং আসার পরে সব না মানতে পারলেও গুরুত্বপূর্ণ যেগুলো খুব জরুরি গুরুত্বপূর্ণ মানা অবশ্যই দরকার, সেগুলোও যদি না মানে মানুষ আবার তাদের ছুঁড়ে ফেলতে পারবে,
প্রেসার ক্রিয়েট করতে পারবে। একটা নির্বাচনের মাধ্যমে মানুষের ভোট দেওয়ার অধিকারটা যদি শুধু রেস্টোর হয়ে যায় এবং প্রতিশ্রুতি দিয়ে যদি প্রতিশ্রুতি রক্ষা না করে রাষ্ট্র পরিচালকরা, তখন তাদেরকে ছুঁড়ে ফেলার যে অধিকারটা, এটা মানুষের হাতে চলে গেলে বিধি ব্যবস্থা বদলাতে বাধ্য। আমরা সব একবারে পেয়ে যাবো এই আশা আমি করি না, কিন্তু একেবারেই যে পাবো না, ফ্যাসিবাদের 16 বছরের মতো জায়গায় ফেরত যাব, বা তার আগে বিএনপি, তার আগের জাতীয় পার্টি বা তার আগের সরকারের ওই পর্যায়ে যে ফিরে যাব সবকিছু, বা আগের বিএনপির যে ভুল ত্রুটি, সেই ভুল ত্রুটির রিপিটেশন দেখতেই থাকবো আমরা, বা আবার ফ্যাসিবাদ হয়ে আওয়ামী লীগ ব্যাক করবে, সেটা দেশের মানুষ অ্যালাউ করবে, এটা আমি বিশ্বাস করি না। ফলে পজিটিভ পরিবর্তন আশা করি। একটা আর একদমই সময় নেই। অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকেও যারা আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।